আসসালামু আলাইকুম, মিজানুর রহমান ভবগুড়ে। দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন, আশা করি নিরাপদে সুস্থ আছেন, ভালো আছেন। সকল রেমিটেন্স যোদ্ধাদের উদ্দেশ্যে আজকে উৎসর্গীকৃত আমাদের এই ভিডিওটি। মিজানুর রহমান ভবগুড়ে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই অভিনন্দন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে ক্লিক করে দিন। তাহলে আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও খুব সহজে আপডেট পেয়ে যাবেন, জানতে পারবেন ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে। ক্যালেন্ডারের পাতায় আজ 27 জুন 2024। আমরা 5 রাত 4 দিনের জন্য মেঘালয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য একটি টিম নিয়েছি। সেই টিমের মাধ্যমে আমাদের যাত্রা, সে যাত্রা আরম্ভ হয় ঢাকার কমলাপুর থেকে। রাত 10টায় আমাদের গাড়ি যাত্রা শুরু করে। প্রতিমধ্যে ভৈরব আশুগঞ্জ পার হওয়ার পর রাস্তার উন্নয়নের কাজের জন্য তীব্র যানজটে আমরা আটকে পড়ে যাই। প্রায় একই স্থানে 4 ঘন্টা অবস্থান করার পর আমাদের নির্ধারিত টাইম, যেখানে আমরা সকাল 7টায় তামাবিল ডাউকি বর্ডারে উপস্থিত থাকার কথা ছিল, প্রায় 4 ঘন্টা বিলম্বে আমাদের দিনের কার্যক্রম শুরু করি। আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন, ভারতের ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করার পরে 11টায় আমরা আমাদের মূল জার্নি আরম্ভ করি। এই জার্নিতে আমরা মেঘালয় রাজ্যের বিভিন্ন পর্যটন স্পট, বিশেষ করে ডাউকি উমঘট নদী, বোরহিল ঝর্ণা, এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং, লিভিং রুট ব্রিজ, চেরাপুঞ্জি ইকো পার্ক, নাউকালিকাই ফলস, মাসুমাই কেভ, 7 সিস্টার্স ফলস, শিলং শহরের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ সহ বিভিন্ন জায়গা আমরা করি। সেই উদ্দেশ্যেই আমাদের এবারে ট্যুরের আয়োজন করা হয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের সম্পূর্ণ ট্যুর আপনাদেরকে তুলে ধরব, যাতে করে আপনারা পরবর্তীতে যারা ভ্রমণ পিয়াসু আছেন এই মেঘালয়ের বিভিন্ন পর্যটনীয় স্থানসমূহে আমাদের সহযোগিতা নিয়ে ভ্রমণ করতে পারেন। সঙ্গে আছি আমি মিজানুর রহমান ভবগুড়ে। যারা বাংলাদেশ কিংবা বিভিন্ন দেশে যারা ভ্রমণ করতে চান, যেতে পারেন না কোনো টিমের অভাবে অথবা অভিজ্ঞতার অভাবে, তাদের জন্য রয়েছে ভবগুড়ে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম। সেখানে আপনারা যোগাযোগ করে সেই টিমের সঙ্গে দেশ তথা বিদেশ যে কোনো জায়গাতেই ভ্রমণ করতে পারবেন। নতুবা আপনার একাও যদি কেউ ভ্রমণ করতে চান নিজস্ব উদ্যোগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ আপনাদেরকে দিই। ভারতীয় ভিসা পেতে লাগবে, কিভাবে করলে আপনি ভিসা পাবেন, সে সকল তথ্যগুলো আপনি আমাদের কাছ থেকে অবশ্যই পাবেন। আমরা সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। চলুন এবার আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই। ঢাকার শ্যামলিয়ানার পরিবহনের এসি বাসে করে এবারে যাত্রাটি আরম্ভ করি। শিলং শহরে আমাদের অবস্থান হবে আলফা ইন নামের একটি হোটেলে। আমরা উঠব 3 স্টার ক্যাটাগরির একটি হোটেল। সেখানে হবে আমাদের 3 রাত্রের অবস্থান। আমাদের এই ভিডিও যদিও বা অনেক দীর্ঘায়িত হবে, আপনাদের হয়তো ধৈর্যের বিচ্যুতি ঘটবে। তথ্য জানার উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো, আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, উপকারে আসবে। তো শুরু করা যাক শিলং যাত্রা। মেঘালয় ট্যুর পর্বের আজকে আমাদের গন্তব্য বোরহিল ঝর্ণা। পাশাপাশি বোরহিল যাওয়ার পথে আরেকটি ঝর্ণা আছে, সেই ঝর্ণাটিও আমরা দেখে যাব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটির। ডাউকি বাজার থেকে সকাল 11টায় রওনা দিয়ে আজকে এই যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে আমরা ডাউকি বাজার পেরোলে যে উমঘট নদী রয়েছে, সেই নদীর স্টিল ব্রিজ, যেটি ঝুলন্ত আকৃতিতে তৈরি করা, যেটি ভারতের এই অংশের একটি অন্যতম আকর্ষণীয় স্থান, সেই উমঘট নদী পার হয়ে আমাদের এই বোরহিল যাত্রা শুরু হবে। আমরা মূলত 19 সদস্যের একটি টিম, যারা 5 রাত 4 দিনের জন্য শিলংয়ের উদ্দেশ্যে রওনা করেছি। তার মধ্যে আমাদের প্রথম যাত্রা এই বোরহিল ঝর্ণা। বোরহিল ঝর্ণাটি মূলত আমাদের দেশে পান্থুমাই ঝর্ণা নামেও পরিচিত। ভারতের অংশে সেটিকে বোরহিল বলে অভিহিত করে। এটি এক অনন্য সুন্দরের এক ঝর্ণা। এই ঝর্ণা যাওয়ার পথে
ডাউকি বাজার থেকে যখন আমরা রওনা করলাম, বাম হাতে বাংলাদেশের বর্ডার, বরহিল ঝর্ণা যাওয়া পর্যন্ত এই বাংলাদেশের বর্ডারটি, ডান পাশে ভারত, বাম পাশে বাংলাদেশ। যখন ভারতের অংশ দিয়ে আমরা বরহিলের দিকে যাচ্ছি, তখন বাম পাশে বাংলাদেশের নয়নাভিরাম দৃশ্য, হাড়ের গা ঘেঁষা সারি সারি সুপারি গাছ, বিস্তৃত বাগান চোখের মধ্যে ভেসে উঠছে। আর আমাদের দেশ যে অসম্ভব সুন্দর, সেটিও এখান থেকে পরিলক্ষিত হচ্ছে। আমরা ছুটে চলছি বরহিল ঝর্ণার উদ্দেশ্যে। আমরা একটি ঝর্ণার সামনে আছি এখন। চমৎকার এক ঝর্ণা, যেটি বাংলাদেশে পান্তুমাই ঝর্ণা নামে পরিচিত, সেই বরহিল ঝর্ণা। আমরা সেই বরহিল ঝর্ণার সামনে আছি। অসাধারণ। আমরা ভ্রমণ পিয়াসু মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করি। যারা আমাদের মতোই ভ্রমণ প্রেমিক আছেন, তারাও যদি বিভিন্ন জায়গায় হয়তো দলবদ্ধতার কারণে যেতে পারেন না, যদি কেউ যেতে চান, আমাদের একটি ভবঘুরে যাযাবর নামে মন টিম রয়েছে। আপনারা চাইলে যে কোনো প্রান্তে অল্প খরচে স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার নিম্নে দিয়ে দেব। দেশে যারা যেতে চান, তারা বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে আমরা আমাদের ট্যুরগুলো পরিচালনা করে থাকি। আপনারা চোখ রাখবেন আমাদের ভবঘুরে যাযাবর নামে ফেসবুকে যে সকল পেজ আছে, সেই পেজগুলোর দিকে। তাহলে আমাদের ভ্রমণ সম্পর্কে আপনি সময় তথ্য জানতে পারবেন। যারা ভারত ভ্রমণ করতে চান, তাদের উদ্দেশ্যে বলি, ভারতে একটি ভিসা পেতে ঢাকা থেকে প্রায় 1 মাসের উপরে সময় লাগে। ঢাকার বাইরে থেকে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে। সেজন্য আপনারা যারা যেতে চান, তারা অবশ্যই সময়কে হাতে রেখে ভিসার জন্য আবেদন করবেন। আর ভিসা সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান, তাহলে আমাদের পেজে দেওয়া নাম্বার থেকে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারও আছে ভবঘুরে যাযাবরের, সেখান থেকে আপনারা জেনে নিয়ে সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এবং কিভাবে করলে সহজে ভিসা পাবেন, সে সকল তথ্যগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিসার আবেদন কখনো রিজেক্ট হবে না। ওই হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট জেলা। সিলেট জেলার চাপলং ঝর্ণা থেকে প্রবাহিত সেই নদী। পাশাপাশি এখানে ইন্ডিয়া থেকে সুউচ্চ পাহাড় থেকে প্রবাহিত বরহিল ঝর্ণা। সেই বরহিল ঝর্ণার অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্য, সকালের সেই তার চিরচেনা রূপ আবির্ভূত হচ্ছে। চমৎকার। যারা দেশের বাইরে খুব অল্প সময়ে অল্প খরচে ট্যুর করতে চান, তাদের জন্য এই শিলং। আজকে আমাদের এই 3 দিনের শিলং ট্যুরের প্রথম দিন। আমরা আজকে প্রথম এই বরহিল ঝর্ণাতেই আমাদের সাইট সিইং শুরু করলাম। আস্তে আস্তে আজকে মাওলিলং থেকে শুরু করে যতগুলো স্পট সম্ভব দেখা যায় আমরা দেখব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। মিজানুর রহমান, ভবঘুরে। ঝর্ণার কলতান মানুষের মনকে আকৃষ্ট করে দেয়। ঝর্ণার অবারিত জলধারার যে শব্দ, সেটি যে কোনো ভ্রমণ পিয়াসু মানুষকে আকৃষ্ট করে উন্মাদ করে দেয়। আমাদেরকেও যখন উন্মাদনায় আকৃষ্ট করে, তখন আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন প্রান্তে ভ্রমণের জন্য।
অপর প্রান্তে আমাদের বিছানাকান্দির যে অংশ, সেই অংশ ইন্ডিয়াতে বোরহিল ঝর্ণা নামে পরিচিত, আমাদের দেশে এটি পান্তুমাই ঝর্ণা নামে পরিচিত। এখন যাচ্ছি আমরা বোরহিল ঝর্ণা। সেই বোরহিল ঝর্ণা দেখার জন্য এখন আমরা যাচ্ছি। এই হচ্ছে সেই বোরহিল ঝর্ণা। এখন উপভোগ করব বোরহিল ঝর্ণার দানবাকৃতির সেই ঝর্ণাধারা। আমার বাংলাদেশ বিছানাকান্দি। উঁচু থেকে ক্রমান্বয়ে ভেঙে ভেঙে ঝর্ণাটি নিচের দিকে প্রবাহিত হয়েছে।
পর্যটন যে কোনো দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার এক বিশেষ নিয়ামক। তাই আমরাও মিজানুর রহমান ভবঘুরে পর্যটন, মানবাধিকার, আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং অবহেলিত মানুষের জীবন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরি। আমাদের এই ভবঘুরে চ্যানেল যদি আপনাদের সে সকল তথ্যগুলো দিয়ে উপকৃত করতে পারে বলে বা মনে করেন, তাহলে ভাববো আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধন্য। যদি আমাদের এই তথ্য আপনাদের কাজে লাগে তাহলে অনুরোধ করব মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের চ্যানেল সম্পর্কে এবং ভিডিও সম্পর্কে বিস্তারিত পরামর্শ মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের শিলং ট্যুরের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। মিজানুর রহমান ভবঘুরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। যারা মিজানুর রহমান ভবঘুরের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে মোবারকবাদ। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিন, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও খুব সহজেই আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকে আমাদের গন্তব্য মেঘালয়ের শিলংয়ের এশিয়ার সবচাইতে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ভিলেজ। আমাদের সেই মাওলিলং ভিলেজে আমাদের আজকের গন্তব্য। আমাদের ভ্রমণ টিমের মাওলিলং ভিলেজের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই মাওলিলং ভিলেজ দেখার জন্য আমাদেরকে পাস হতে হবে সিলেট সীমান্তের তামাবিল বর্ডার দিয়ে, যেটি ভারতের ডাউকি বর্ডার নামে পরিচিত। এই বর্ডার দিয়ে আপনাকে ক্রস করতে হবে। বৃহস্পতিবার রাত 10টার গাড়িতে আমরা রওনা দিয়েছি তামাবিলের উদ্দেশ্যে। পথিমধ্যে আমাদের তীব্র যানজটের কারণে প্রায় 4টি ঘন্টা অতিরিক্ত জ্যামের কারণে আমরা বসেছিলাম। সকাল 6টা থেকে 6:30টার ভেতরেই আমাদের যেখানে তামাবিল বর্ডারে পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছেছি প্রায় 10টা নাগাদ। আমরা আমাদের ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে, ভারত এবং বাংলাদেশ দুপান্তের কার্যক্রম শেষ করে 11টা নাগাদ পোর্ট থেকে ক্লিয়ারেন্স পেয়ে বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। রিজার্ভ করা গাড়িটি ছিল, যেহেতু আমাদের গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই, গাড়ি কোনো টেনশন ছিল না, আমরা সেই গাড়িতে উঠে গেলাম। উঠে গিয়েই আমাদের গন্তব্য সেই মাওলিলং ভিলেজ। যাওয়ার পথে ডাউকি বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কারেন্সিগুলোকে চেঞ্জ করে নিলাম। ডাউকি বাজার থেকে চেঞ্জ করার পর পরবর্তী রাস্তা সেখান থেকে আমরা রওনা দিলাম। শুরুতেই আমরা মুগ্ধতায় জড়িয়ে গেলাম আমাদের জাফলং যে সীমান্ত রয়েছে, জাফলংয়ের সীমান্তের দাঁড়ানো অবস্থায় যে একটি বিশাল পাথরের পাহাড় দেখি এবং অপোজিটে ব্রিজ দেখি, আজকে নতুন এক শিহরণ জাগছে। সেই ব্রিজ এবং সেই পাথরের ঘেঁষা পথেই আমরা পার হব এবং আস্তে আস্তে সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে সেই ব্রিজের দিকে। যত এই ব্রিজের দিকে আগাচ্ছি, বিদেশের মাটি থেকে দেশ দেখতে পাচ্ছি। সেই চিরচেনা নিজের মাতৃভূমি বাংলাদেশের জাফলং সীমান্তের পর্যটন স্পট, সেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। ওই দেখা যাচ্ছে স্টিলের সেই ব্রিজটি, যেটি আমরা দেখে সবসময় কল্পনা করি একদিন যদি এই রাস্তা দিয়ে পার হয়ে অপর পারে সৌন্দর্য উপভোগ করতে পারতাম। আজকে আমাদের সেই ইচ্ছা পূরণের মাহেন্দ্রক্ষণে আমরা অবস্থান করতেছি। গাড়ি এগিয়ে যাচ্ছে, খুব সংকীর্ণ ন্যারো রাস্তা, একটি একটি গাড়ি করে এখানে পার হতে হয়, যেহেতু পাহাড়ি রাস্তার নির্মাণও খুব ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তারপরেও এই বর্ডার ঘেঁষা সীমান্ত পথে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। সামনেই আসতেছে আমাদের ঝুলন্ত স্টিল ব্রিজটি, যেটি আমরা পার হচ্ছি। এই পথে যখন গাড়ি পার হয় অপর বংশের গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া লাগে, যেহেতু একটি গাড়ি পারের কেবলমাত্র সুযোগ আছে এই ব্রিজটির মাধ্যমে। উঠে পড়েছি ব্রিজের উপরে, অন্যরকম এক শিহরণ অনুভূতি জাগ্রত হচ্ছে আমাদের মনে। এগিয়ে যাচ্ছে গাড়ি আস্তে আস্তে, কারণ গাড়ির গতিবেগ সীমিত থাকতে হয়, নতুবা এখানে পার হওয়াটা কষ্ট হয়। দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তাটা খুব সংকীর্ণ, একেবারে চিকন। সামনে যে গাড়িগুলো আসতেছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে পারাপারের জন্য। এখন আমরা ভারতের ভূমিতে অবস্থান করছি, একেবারে কাঁটাতারের বেড়া সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বাম পাশে আমাদের জাফলং, ডান পাশেই ইন্ডিয়া, আর রাস্তাটি ইন্ডিয়াতে। আমরা সেই পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গন্তব্য মাওলিলং ভিলেজ।
এখান থেকেই মেঘালয়ের পাহাড়গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আমাদের গাড়িও উপরের দিকে উঠতেছে, আর নিচের দিকে রয়েছে আমার সেই চিরচেরা বাংলার, সুজলা সুফলা বাংলার নদীমাতৃক যে অংশটুকু, সিলেটের জাফলং। আমরা এই সামনে যে নদী দেখতে পাচ্ছি এটি আমাদেরই জাফলং নদী, যেটি ইন্ডিয়াতে উমঘট রিভার নামে পরিচিত। পাহাড়ের নিচের বামের অংশটুকু সম্পূর্ণই বাংলাদেশ। বিদেশের মাটি থেকে বাংলাদেশ শিখছি। মাউলিলং ভিলেজটি ডাউকি বন্দর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে ২.৫ ঘন্টারও অধিক, কারণ দর্শনার্থীরা যখন এই পথে মাউলিলিং যায়, সেখানে যাওয়ার পথে বেশ কিছু ঝর্ণা এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে পায়। সবাই একটু সেখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায়। আমরাও গাড়ি থেকে আমরা নেমে গেলাম। নামার পর প্রথমে সবাই একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে যেহেতু সবাই ক্ষুধার্ত, খাওয়াটাই হচ্ছে প্রথম কাজ। আমরা ৩-৪টা রেস্টুরেন্ট দেখার পর একটি রেস্টুরেন্ট আমাদের কাছে পছন্দ হলো। আমাদের ড্রাইভার বললেন যে এখানে খাবারটা মোটামুটি অতি উৎকৃষ্ট হবে আমাদের জন্য, তাই আমরা সেখানে নামলাম। সেও রেস্টুরেন্টে ঢুকে তাদের এখানে খাবারের সিস্টেমটা জেনে নিলাম। এখানে থালি সিস্টেম, অর্থাৎ প্যাকেজে একটি খাবার সরবরাহ করা হয়ে থাকে। প্রতি প্যাকেজের দাম ২০০ টাকা করে। সেটা চিকেন হতে পারে, অথবা ফিশ হতে পারে, কিংবা ডিম হতে পারে। আমরা আমাদের মতো করে বিভিন্ন জনের জন্য বিভিন্ন চাহিদা মোতাবেক খাবার অর্ডার করলাম ২০০ টাকার ভিতরে। যদি বাড়তি কোনো কিছু নেওয়া হয় বা কেউ যদি এক্সট্রা কিছু নিতে চায়, সেক্ষেত্রে তাকে এক্সট্রা পে করা লাগবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবার অর্ডার করে দিলাম। যেহেতু ইন্ডিয়াতে আসলে আমাদের বাংলাদেশের মতো সহজেই খাবার পাওয়া যায় না, রেডি থাকে না, এদেরকে অর্ডার দেওয়ার পর তারা খাবার রেডি করে দেয়, সেজন্য একটু সময় তাদেরকে দিতে হয়, যেটা আমাদের দেশে খুব একটা প্রয়োজন হয় না। দেখা গেছে ২০-২৫ জন লোক আমরা একটা রেস্টুরেন্টে ঢোকার পর ২-৪-৫ মিনিটের মধ্যে আমরা খাবার পেয়ে যাই। এখানে সেই অপশনটা নাই। এখানে খাবার অর্ডার করার কমসে কম আধা ঘন্টার পর আমরা খাবার টেবিলে পাবো। যেহেতু বিদেশের মাটি, ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। আমরা ধৈর্য ধরে বসে আছি সেই খাবারের জন্য। খাবার আসলো, আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। এবার আমাদের পরবর্তী আয়োজন মাউলিলং
ভিলেজ ঘুরে ঘুরে উপভোগ করা। আমি কিন্তু মেলা পাইছি এই জন্য এটা ইয়েটা। আমরা যতই কদম ফেলছি সামনে, সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। এই মাউলিলং ভিলেজ একটি শহর নয়, একটি গ্রাম, পাহাড়ের ভেতর। অজপাড়া গাঁও সেই পাহাড়, অথচ এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এটি যেন পাহাড় নয়, এটি গ্রাম নয়, এটি একটি আধুনিক শহরের। এই মাউলিলং এটি শহর নয়, একটি গ্রাম। এমন একটি গ্রাম যেটি পাহাড়ের ঠিক মাঝামাঝি অবস্থায় অবস্থিত। ছোট্ট এই গ্রাম, প্রত্যেকটি বাড়ি এক একটি বাড়ি থেকে পিচ ঢালাপথে সংযোগ করা। মনে হবে যেন একটি শহর, বিদেশি কোনো একটি শহর। খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো একটি গ্রাম মাউলিলং ভিলেজ। না আছে যান্ত্রিক কোনো কোলাহল, রাস্তা আছে কিন্তু কোনো প্রাইভেট কার ছাড়া অন্য কোনো পরিবহন এখানে নেই। শুধুমাত্র ভিলেজারদের নিজস্ব গাড়ি, সেগুলি এখানে আছে, অন্য কোনো গাড়ি এখানে নেই। যার কারণে এই গ্রামটিকে আরো, এই গ্রামের নীরবতাকে, শব্দহীন নীরবতাকে আরো রূপ দিয়েছে সৌন্দর্যের। যেখানেই তাকাই সেখানেই শুধু ফুলের বাগান, অজস্র ফুলের বাগান, প্রতিটি বাড়ি যেন একটি ফুলের বাগিচা, যেটি আমাদের দেশের কোথাও আমরা খুঁজে দেখি না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছি পর্যটক এখানে এসে জড়ো হয়েছে। আমরা ধীরে ধীরে পুরো গ্রাম হেঁটে যাচ্ছি, এক এক করে। আমাদের সর্বশেষ ইচ্ছে পুরো গ্রামটিকে আমরা ঘুরে ঘুরে দেখব। আমাদের গাড়িকে বলা আছে আমরা এই গ্রামে 1 ঘন্টার মতো বিচরণ করব। যার কারণে আমাদের উদ্দেশ্য প্রত্যেকটি গ্রামের রাস্তা ঘুরে ঘুরে দেখা। এই যে দেখতেছেন, মনে হচ্ছে যে হয়তো ইউরোপ কিংবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়ার কোনো। এই ওয়াচ টাওয়ার বা মাচাটিতে উঠলে পুরো মাউলিলং ভিলেজটাকে এক নজরে দেখা যায়। অবশ্যই জন্য 50 টাকা টিকিটের ভাড়াও গুনতে হয়, বিনা পয়সা দেখা যাবে না অবশ্য। আমরা দেখিনি, কারণ আমাদের কিছুটা হার্ট দুর্বল মনে হলো, সেজন্য আমরা উঠিনি। ইনশাল্লাহ যারা আপনারা সাহসী আছেন তারা উঠতে পারবেন 50 টাকা হারে। এই মাচায় উঠে গ্রামের দৃশ্যকে এক নজরে চারদিক দেখানোর জন্য এটি তৈরি করা। এক নৈসর্গিক সৌন্দর্যে আচ্ছাদিত এই মাউলিলং ভিলেজ। যতই সামনে যাচ্ছি ততই এই মাউলিলং ভিলেজের প্রেমে পড়ে যাচ্ছি। মনে হয় যদি এটিই হতো আমার গ্রাম, কতই না ভালো হতো। বিভিন্ন পয়েন্টে এসে 3 রাস্তা কিংবা 4 রাস্তার দর্শন আমরা দেখতে পাচ্ছি। ভিলেজার যারা, তাদের জন্য এই রাস্তাগুলো, তাদের জন্য বাড়িঘর। এখানে বহিরাগত কেউ নেই। কিছু গেস্ট যদি অবস্থান করতে চায়, সেই গেস্ট ছাড়া বাকিরা এখানে অবস্থান করতে পারবে না। যেহেতু এই মেঘালয় খ্রিস্টান অধ্যুষিত, এখানে আমরা একটি চার্চ দেখতে পাচ্ছি গ্রামের ভেতরে, দোতলা চার্চ। সেই চার্চের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এই মাউলিলং গ্রামে প্রত্যেকটি বাড়িতেই হোমস্টে আছে। কোনো দর্শনার্থী যদি এখানে আসে, চাইলে
হোমস্টে করতে পারবে। তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। প্রত্যেকটা বাড়িতেই এই স্পেশাল একটি অতিথিশালা, অর্থাৎ যেটিকে আপনাকে পেমেন্টের মাধ্যমে আপনি এখানে অবস্থান করতে পারবেন। বাড়িটি থাকা খাওয়া অধিকাংশ ক্ষেত্রে 100 রুপি থেকে শুরু করে 1500 রুপি পর্যন্ত আছে। বাড়িগুলো অবশ্য আলিশান কোনো বাড়ি নয়, একেবারে সিমসাম কাঠের কিংবা পাকা বাড়ি। একতলা সর্বোচ্চ 2তলা পর্যন্ত আমরা এখানে বাড়ি দেখলাম। বাড়িগুলো খুবই পরিপাটি। বিশাল সৌন্দর্যের অধিকারী এই মাউলিলং ভিলেজ এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন গ্রাম। আবারও বলি, এটি কিন্তু গ্রাম, আর সেই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এসেছি এই মাউলিলং ভিলেজে। এখানে আরেকটি রাস্তা দেখলাম, যেখান থেকে আরেকটি ওয়াচ টাওয়ার আছে। সেই ওয়াচ টাওয়ারে উঠলে আমাদের দেশের সীমান্ত, বাংলাদেশের সীমান্ত দেখা যায়। 100 টাকা টিকিট করে তারা বাংলাদেশের সীমান্তকে দেখিয়ে থাকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে। হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করলাম, ঘুরে ঘুরে আমরা পুরো গ্রামটিকে দেখলাম। এখনো অবশ্য শেষ পর্যন্ত শেষ সীমান্তে পৌঁছতে পারিনি। এক নৈসর্গিক রূপে রূপান্বিত এই মাউলিলং ভিলেজ, যেটা যতই দেখব ততই মুগ্ধ হয়ে যাব, মানুষ মুগ্ধ হয়ে যায় এই মাউলিলংয়ের। রাস্তার দুধারে অসংখ্য ফুলের গাছ, ফুল বাগান আপনারা দেখতে পাচ্ছেন, এক ময়লা আবর্জনা নেই। গ্রামের ভেতর আরেকটি বড় ওপেন স্পেস, যেখানে বিশাল মাঠের মতো করে গ্রামের অধিবাসীরা এখানে বিকালবেলা খেলাধুলা করে বাচ্চারা। এবং এখানে কিছু ক্যাফেটেরিয়া আছে। ক্যাফেটেরিয়া বলতে কফি হাউস, চায়ের দোকান কিংবা হালকা নাস্তার ব্যবস্থা করে এখানে কিছু কফি শপ তৈরি করা আছে। এই বিশাল চত্বরে আমরা দাঁড়াচ্ছি, কিছুক্ষণ ফিল নিলাম এই বাগানের, মনটা জুড়িয়ে যাচ্ছে। আপনারাও যদি কেউ আসেন, মনে হয় না ফিরে যাওয়ার নিয়ত করবেন, সবাই চাইবেন এই গ্রামে থেকে যাওয়ার জন্য। আমরা সেই মাউলিলং ভিলেজ, অসাধারণ।
এই গ্রামে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখলাম, বিশাল একটি পাথর মাটির উপরে কোথাও থেকে এনে রাখা হয়েছে। কয়েকশো টন হবে পাথরটির ওজন। আর সেই বিশাল পাথর খণ্ডটিকে এই গ্রামে এক কোনায় বসিয়ে রাখা আছে। জানি না কারা কখন এই পাথরটিকে এখানে নিয়ে এসেছে। যাচ্ছে এগিয়ে মিজানুর রহমান ভবগুড়ের টিম এই মাউলিলংয়ের শেষ প্রান্ত পর্যন্ত। এখানে শুধু আমরা নই, ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা ভিড় জমায় এই মাউলিলংয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। একেবারে নীরব নিস্তব্ধ একটি গ্রাম মাউলিলং। অধিবাসীদের পরিবহন একমাত্র গাড়ি, প্রাইভেট গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি নেই এখানে। আমরা একটি আম বাগান দেখলাম, সেই আম গাছ অনেক আম, ছোট ছোট আম পেকে আছে, কেউ খাচ্ছে না কারণ আমগুলো সাইজে ছোট। আমরা একটা খেয়ে দেখলাম, আমের আটিটা অনেক বড়, অর্থাৎ গোস্ত বলতে কিছু নেই, শুধুই আটি এবং চামড়া। হয়তো এই কারণেই তারা খায়নি। আমরা চেখে দেখলাম, স্বাদ নিলাম বিদেশের গাছের পাড়া আম খেতে কেমন লাগে। স্বাদ ভালো, কিন্তু গোস্ত নেই। পর্যটনকে আকৃষ্ট করার জন্য এবং তাদের থাকা খাওয়া নির্বিঘ্ন করার জন্য প্রতিটি ভিলেজার তাদের বাড়ির অংশে হোমস্টের ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি বাড়িতে হোমস্টের ব্যবস্থা রেখেছেন তারা। কোনো বহিরাগত কোনো পর্যটক যখন এখানে আসে, তারা রাত্রি যাপন করার জন্য অনায়াসে এখানে করতে পারবেন। আমরা তাদের সাথে কথা বলে দেখলাম 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত এখানে তারা প্রতিজনে সার্ভিস নিয়ে থাকেন। টাকা হেরফেরের কারণে খাবার ইনক্লুড অথবা এক্সক্লুড হয়ে থাকে। আপনারা চাইলে কেউ যদি এখানে এসে রাত্রি যাপন করতে চান তাহলে এই মাউলিলং ভিলেজে রাত্রি যাপন করতে পারবেন। প্রত্যেকটি স্থানীয় বাড়িতেই হোমস্টের ব্যবস্থা রয়েছে এবং তাদের কথাবার্তা যেটা দেখলাম, তারা খুব পর্যটনের ব্যাপারে খুবই আন্তরিক, পর্যটকদের ব্যাপারে। আমরা গ্রামের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখানে শেষ প্রান্তে একটি ওপেন চত্বর, সেখানে ফুলের বাগানের পাশাপাশি বেশ কিছু বাচ্চাদের দোলনা রাইড আছে। এখানে ওরা এই সুবিধা নিতে পারেন। আমরা এসে দেখলাম এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক আসে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে দেখার জন্য। এশিয়ার একমাত্র পরিচ্ছন্ন গ্রাম। আমরা আজকে এই গ্রামে এসে আমাদের মেঘালয় ট্যুরের প্রায় ফয়সা উসুল বলা যেতে পারে যে দৃশ্য আমরা আজকে দেখলাম, যে নৈসর্গিক রূপ আমরা দেখলাম মানুষের সাজানো গোছানো এই রূপে। বিদায় নেব। বিদায় নেওয়ার আগে মিজানুর রহমান ভবঘুরে পর্যটন, মানবাধিকার এবং আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে। যখন কোনো সামাজিক অসঙ্গতি দেখি আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। আপনারাও যদি এরকম কোনো তথ্য আপনাদের নলেজ এসে থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেই সকল তথ্য নিয়ে কাজ করব। এছাড়া অনুরোধ, আমাদের এই চ্যানেলের সকল ভিডিওগুলো আপনারা দেখে আমাদেরকে ভিডিও সম্পর্কে এবং আমাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে আমাদেরকে মতামত পরামর্শ দিবেন, যাতে করে আমরা আপনাদের জন্য সময় উপযোগী ভিডিও এবং তথ্য সরবরাহ করতে পারি। পর্যটনে আসুন, দেশকে ভালোবাসুন। পর্যটন একটি দেশকে সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য যে সকল অবকাঠামোগুলো উন্নত করা দরকার সেগুলো করবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, তাহলেই পর্যটকরা প্রতিটি অঞ্চলে ভ্রমণ করবে আর আমাদের রাজস্ব বেড়ে যাবে। এছাড়া যারা অনলাইনে কাজ করেন তাদের প্রতি অনুরোধ, এই পর্যটনের বিভিন্ন সেক্টরগুলোকে আপনারা ভিডিও আকৃতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরুন এবং আমাদের পর্যটনের সুবিধাগুলো তাদের সামনে ব্যক্ত করুন। তাহলে তারাও আমাদের দেশে পর্যটন দেখতে আসবে। এতে করে আমাদের অর্থনীতি
সমৃদ্ধশালী হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশকে দূষণ করবেন না, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, এক একটি গাছ এক একটি অক্সিজেনের ফ্যাক্টরি। শিলং মেঘালয় রাজ্যের এবারের পর্ব লিভিং রুট ব্রিজ। আপনাদেরকে আমরা সেই লিভিং রুট ব্রিজে নিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য লিভিং রুট ব্রিজ। কিভাবে যাবেন সেটি বা দেখতে কেমন হবে জানাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। ঠিক সকাল 11টা বাজে আমরা ডাউকি বর্ডার ক্রস করে আমাদের ইমিগ্রেশনের সকল কাজ সম্পূর্ণ করার পর আমাদের রিজার্ভ গাড়িতে প্রথমে চলে এসেছিলাম মাউলিলং ভিলেজে। মাউলিলং ভিলেজে আমাদের দুপুরকার লাঞ্চ শেষ করে ভিলেজ পরিদর্শন করার পর 3:30 নাগাদ রওনা দিলাম লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। এই লিভিং রুট ব্রিজটি মাউলিলং ভিলেজ থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। আমরা সেই লিভিং রুট ব্রিজের গন্তব্যে রওনা দিলাম। যাওয়ার পথে মেঘালয়ের অসম্ভব রকম সৌন্দর্যের এই লীলাভূমি দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি এই মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড় পর্বত দেখে। লিভিং রুট প্রবেশের জন্য 40 টাকা করে টিকিট কিনতে হয়। আমরা আমাদের সকল টিমের সদস্যদের জন্য টিকিট কেনার পর আস্তে আস্তে করে রওনা দিলাম। লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য যে রাস্তাটি, এটি অন্যান্য দর্শনীয় স্থানের মতো খুব একটা পরিপাটি করে তৈরি করা হয়নি এখন পর্যন্ত। অন্য স্থাপনাগুলো যেভাবে শান বাঁধানো রাস্তা এবং রেলিং দিয়ে নিরাপদ, আরামদায়ক, সহজ করা হচ্ছে, এই লিভিং রুট ব্রিজটা কিন্তু সেভাবে নয়। এটি পাথরকে কেটে কিছুটা রাস্তার মতো করে বানানো হয়েছে। বৃষ্টির দিন এই পাথরগুলো স্যাঁতসেঁতে হয়ে থাকে, একটু হাঁটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যার কারণে যারা বৃষ্টির দিনে লিভিং রুট ব্রিজে দেখতে আসবেন একটু সাবধানে পা ফেলবেন, নতুবা পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে বিপদ ঘটতে পারে। এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে সেই লিভিং রুট ব্রিজের দিকে। এটা হচ্ছে নিচের দিকে অবস্থিত, আস্তে আস্তে করে নামতে হচ্ছে। স্যাঁতস্যাঁতে রাস্তা। ব্রিজের টিকিট কাউন্টারের একটু আগেই ছোট্ট দুটো দোকান আছে, সেখানে কিছু স্থানীয় ফল ফ্রুটস পাওয়া যায়, চকলেট, পানি কিংবা চিপস সহ অন্যান্য জিনিসপত্র এখানে বিক্রি হয়। আস্তে আস্তে সামনে পা ফেলছি, খুব সাবধানতার সঙ্গে। টিকিট কেনার পর হাঁটছি। যেখানে গাড়ির পার্কিং, সেখান থেকে প্রায় 200 থেকে 250 মিটার নিচের দিকে এই লিভিং রুটটা অবস্থিত। আঁকাবাঁকা পথ। লিভিং রুট নামার সময় কিছু দূর আসলে আরেকটি ওঠার রাস্তা আছে। অনেক পর্যটক এখানে এসে এই জায়গাটায় ভুল করে ফেলে। আপনারা নামার সময় যে রাস্তা দিয়ে নামেন, এই রাস্তাটা হচ্ছে বাম ঘেঁষা রাস্তা। এখানে কিছু দূর হাঁটার পর ডান ঘেঁষা উপর দিকে আরেকটা রাস্তা উঠে গেছে। বিশেষ করে যারা লিভিং রুট দেখে এসে এই রাস্তা আবার ফিরতে চায় বা ফিরেন, তারা কিন্তু এই জায়গায় বারবার মিস্টেক করে ফেলে। যার কারণে আপনাকে একটু সচেতন এবং চিনে রাখতে হবে যে আপনি কোন রাস্তা দিয়ে গেলেন এবং কোন রাস্তা দিয়ে আসবেন। ওই রাস্তাটা যাতে ঠিক থাকে, নতুবা ভুল করে ফেললেন। আপনি যদি কোনো কারণে বিকল্প রাস্তায় ঢুকে যান, তাহলে আপনাকে একেবারে পাহাড়ের উপরে উঠে যেতে পারে, সেখান থেকে আপনি নামাটা কষ্টসাধ্য হয়ে যাবে। চলে এসেছে সেই লিভিং রুট ব্রিজের সেই কাঙ্ক্ষিত ব্রিজ, লিভিং রুট। এই লিভিং রুট ব্রিজটি মূলত দুপারে মাঝখান দিয়ে একটি ছোট ঝর্ণা, সেই ঝর্ণার দুই পারে যে বিশাল বিশাল গাছগুলো রয়েছে, সেই শতবর্ষী গাছগুলো তাদের শিকড়গুলোকে এমনভাবে দুই পাশকে সংযুক্ত করে দিয়েছে, একটির সাথে আরেকটি মিশে যাওয়ার কারণে সাঁকোর মতো হয়েছিল। পরবর্তীতে স্থানীয় অধিবাসীরা তাদের চলাচলার সুবিধার্থে গাছগুলোকে এমনভাবে মডিফাই করেছে, তারা নিজেরাও এটাকে মডিফাই করার কারণে এটি একটি প্রাকৃতিক এবং কৃত্রিম শক্তির সমন্বয়ে গঠিত একটি জীবন্ত গাছের শেকড়ের তৈরি। এই ব্রিজটি সম্পূর্ণই জীবন্ত শেকড়ের গাছটির। আমরা সেই লিভিং রুট ব্রিজে চলে এসেছি। এক অন্যরকম অনুভূতি। যদিও ব্রিজটি খুব একটি বড় নয়, প্রায় 15 মিটারের মতো লম্বা আর পাশে 2 ফিটের মতো চওড়া। উপরের অংশটুকু একটু চওড়া বেশি, যদি বা যে অংশে চলাফেরা করা হয় সেটি 2 থেকে 2.5 ফিটের মতো চওড়া। আমরা সেই ব্রিজে এসেছি। উপরের অংশে লিভিং রুট নামা পর্যন্ত যে অংশটুকু আছে, সেই রাস্তাটা খুব একটা নিরাপদ নয়, পাথরে কাটা। বাট লিভিং রুটের পর থেকে একেবারে ঝর্ণার শেষ প্রান্ত পর্যন্ত সুন্দর করে শান বাঁধানো এবং রেলিং দিয়ে তৈরি করা হয়েছে এই লিভিং রুটের নিচের অংশটুকু। সেখানে এসে কেউ যখন ছবি তুলে দাঁড়ায়, এই লিভিং রুটের দৃশ্য উপভোগ করে, তখন চোখ এবং মনে প্রশান্তি চলে আসে। স্বচ্ছ পানির কলতান আরও মুগ্ধতাকে বাড়িয়ে দেয়। একাঙ্ক্ষিত লিভিং রুট ব্রিজে আমরা চলে এসেছি।
কলকল ধ্বনিতে বয়ে যাচ্ছে সেই লিভিং রুট ঝর্ণার জলধারা। অনেক দূর পর্যন্ত নিচের দিকে যাওয়ার সুযোগ আছে। পানিগুলো সম্ভব রকম ঠান্ডা। অনেকেই এখানে নামেন, গোসল করার চেষ্টা করেন, যদিও বা গোসল করার জন্য নিষেধ করা আছে। কিন্তু এই স্বচ্ছ পানির লোভ সামলাতে না পেরে দর্শনার্থীরা এখানে এসেই নেমে পড়ে পানিতে গোসল করার জন্য। আমাদের টিম মেম্বাররা অনেকেই এখানে নেমে গেছেন পানিতে গোসল করার জন্য। এক নৈসর্গিক রূপে প্রবাহমান এই লিভিং রুট ব্রিজ এবং সেই লিভিং রুট ব্রিজের ঝর্ণাধারা। ঝর্ণাটি খুব একটা খাড়া নয়, তবে ঢালু আকৃতির, দেখতে বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর। সুরের মূর্ছনার মতো গান গেয়ে যাচ্ছে এই ঝর্ণা। আমরা হাঁটছি, ছবি তুলছি আর উপভোগ করছি এই ঝর্ণার মুগ্ধতাকে। লিভিং রুট, মেঘালয়, শিলং। আমাদের সকল প্রচেষ্টা থাকে ভ্রমণপ্রিয়, আরামপ্রিয়, ট্রাভেল প্রিয় মানুষকে বিভিন্ন রকম তথ্য সরবরাহের জন্য। এটাই আমাদের উদ্দেশ্য। কাঙ্ক্ষিত লিভিং রুট ব্রিজ, যেটি মানুষ এবং প্রকৃতির সমন্বয়ে সৃষ্টি করা। দুই পাড়ের গাছগুলো দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এই সেই লিভিং রুট ব্রিজ। আমরা এখন সেই লিভিং রুট ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখানে খাল থেকে প্রবাহমান পানির স্রোত বয়ে যাচ্ছে, ঝর্ণা দ্বারা বয়ে যাচ্ছে এই লিভিং রুট ব্রিজ থেকে। যেহেতু এখন শিলংয়ের পর্যটন মৌসুম, সবাই মেঘালয় রাজ্যে পর্যটনের ঘোরার জন্য আসেন। এই সেই বিশাল গাছের শিকড় থেকে তৈরি ওই লিভিং রুট। আমাদের মিজানুর রহমান ভবঘুরে বরাবরই মানবাধিকার, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি এবং সামাজিক অসঙ্গতি নিয়ে আমরা কাজ করি। আমাদেরকে আপনাদের যে কোনো তথ্য মতামত জানানোর জন্য অনুরোধ করব এবং আপনাদের পাশে ঘটে যাওয়া বিভিন্ন অসঙ্গতিগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই বিষয়গুলো নিয়েই কাজ করব। আর যারা ভ্রমণ প্রিয় আছেন, তারা মিজানুর রহমান ভবঘুরের একটি ভ্রমণ টিম ভবঘুরে যাযাবর নামে রয়েছে। সেই ভবঘুরে যাযাবর দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যুর পরিচালনা করে। আপনারা চাইলে সেই ট্যুরের সঙ্গেও যেতে পারেন। স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দেওয়া হবে। যদি বিভিন্ন তথ্য জানতে চান, সেই নাম্বার থেকে আপনারা তথ্য জানতে পারবেন। আমাদের এই প্রয়াস উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাদেরকে মতামত দিবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। গাছ লাগান। গাছ আমাদের পরিবেশ বান্ধব, পরিবেশ বন্ধু, আমাদেরকে অক্সিজেন প্রদান করে। গাছ কাটবেন না। কোনো কারণে যদি গাছ কাটা লাগে, একটি গাছের পরিবর্তে কমসে কম 3টি গাছ রোপণ করবেন। আমাদের মেঘালয় শিলং ট্যুরের আজকে আমাদের গন্তব্য হবে এলিফ্যান্ট ফলস। সেই এলিফ্যান্ট ফলসে যাওয়ার আগে দেশে এবং বিদেশে, বিশ্বের যে যেখানে আছেন সকল রেমিটেন্স যোদ্ধা সহ সমস্ত অবহেলিত মানুষ এবং মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলের শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই উষ্ণ অভিনন্দন। আমাদের আজকের যাত্রা মেঘালয়ের ঐতিহ্যবাহী ঝর্ণা এলিফ্যান্ট ফলস। আমরা চেরাপুঞ্জি, নাউকালিকাই ফলস সহ বেশ কিছু দর্শনীয় স্থান আমরা পর্যবেক্ষণ করব, যার কারণে সকাল 8টায় ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে আমাদের রিজার্ভ করা গাড়িতেই বের হয়ে গেলাম, যাতে করে প্রতিটি স্থান আমরা দেখতে পাই। এলিফ্যান্ট ফলস সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে আমরা জানতে পেরেছি। আজ সরাসরি দেখার জন্য সেই ফলসে রওনা দিলাম। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের সঙ্গে অবশ্যই রেইনকোট আছে। আর এই সময়টা হচ্ছে ঝর্ণা দেখার সবচেয়ে মোক্ষম সময়। আর সেই মোক্ষম সময়েই আমরা এসেছি এলিফ্যান্ট ফলসে। প্রচণ্ড বৃষ্টি এই জুন জুলাই মাস ব্যাপী হয়, তখন ঝর্ণাগুলো
তার পূর্ণ যৌবন ফিরে পায়। আর সেই যৌবনার সময়টাতে আমরা এলিফ্যান্ট ফলসে এসেছি। আশা করি চমৎকারভাবেই আমরা উপভোগ করতে পারবো আজকের এই ঝর্ণা দর্শন। এই চত্বরটি এলিফ্যান্ট ফলস চত্বর। খুব সুন্দর করে একেবারে পুরো স্পেসটিকে কার্পেটিং করা, কোনো ধুলো বালি ময়লা আবর্জনা কিচ্ছু নেই। পার্কিং স্পেসটা খুব সুন্দর। আর জায়গাটিও শুধু পার্কিংয়ের জন্য না, আপনারা যে কেউ আসলে তার কাছেও এই জায়গা ভালো লাগবে। এটি গাড়ি পার্কিং স্পেস। আস্তে আস্তে ঝর্ণা গড়িয়ে পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। আমাদের বর্তমান গন্তব্য এলিফ্যান্ট ফলস। আমরা এলিফ্যান্ট ফলসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা নামবো এলিফ্যান্ট ফলস চত্বর, ভারতের অন্যতম একটি ফলস। আস্তে আস্তে নিচের দিকে আমরা নামছি। সুন্দর করে সিঁড়ি করা। এটি শিলং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমাদের দ্বিতীয় দিনের যে ভ্রমণ প্লেসগুলো চেরাপুঞ্জি সহ, সেই চেরাপুঞ্জিতে যাওয়ার জন্য প্রথমেই এই এলিফ্যান্ট ফলস পরে আমরা প্রথমে এলিফ্যান্ট ফলসের মধ্যে আসলাম। এখান থেকে আমরা টিকিট কেটে 40 রুপিতে টিকিট কেটে নিলাম। এখন আমরা প্রবেশ করব নিচের দিকে। এখান থেকে কিন্তু যখন আমরা উপরে স্পেসে দাঁড়ানো থাকি তখন থেকেই ঝর্ণার কলতান শোনা যায়। যতই নিচের দিকে নামবো ততই মুহুর্মুহু শব্দ পড়ে যাচ্ছে। এই হচ্ছে প্রথম ধাপের অবস্থান। আস্তে আস্তে ঝর্ণা গড়িয়ে পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই এলিফ্যান্ট ফলসে এসেছেন। ঝর্ণার প্রথম ধাপ এলিফ্যান্ট ফলস মূলত 3টি ধাপে প্রবাহমান। তার মধ্যে প্রথম ধাপ উপরের দিকে, আমরা উপরের দিকে আছি। এক সময় এই এলিফ্যান্ট ফলসটি একটি ধাপে ছিল। 1800 শতকের দিকে একটি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে এটি 3টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এলিফ্যান্ট ফলস নাম হওয়ার কারণটা হলো এটা অনেকটা একটি হাতির মাথার মতো দেখায়, যার কারণে এলিফ্যান্ট ফলস বলা হয়। তীব্র বেগে জল গড়িয়ে পড়ছে। প্রতিটি স্তরেই বেশ সুন্দর করে পাথরে, ভূমিটিকে একেবারে পাথর দিয়ে সুন্দর করে নিরাপদ এবং শান বাঁধানো করে বাদাই করা আছে, যার কারণে এখানে নামতে উঠতে কোনো রকম প্রবলেম হয় না। অনায়াসেই এই ঝর্ণা উপভোগ করা যায় উপর থেকে নিচ পর্যন্ত পুরোটুকুন। অসাধারণ গতিধারা এই এলিফ্যান্ট ফলসের। এখন যেহেতু বর্ষার সর্বোচ্চ সময়, চূড়ান্ত সময় চলছে, সেজন্য প্রচণ্ডভাবে পানি বয়ে যাচ্ছে উপর থেকে। এখন আমরা নিচের ধাপ দেখার জন্য নিচের দিকে নামছি।
এই হচ্ছে দ্বিতীয় ধাপ এলিফ্যান্ট ফলসের। বেশ কিছু সিঁড়ি ডিঙিয়ে নামতে হয় এখানে এসে। দ্বিতীয় ধাপ আমি আগেই বলেছিলাম, এই এলিফ্যান্ট ফলস একসময় একটি ধাপে ছিল। 1800 শতকের দিকে একটি ভূমিকম্পের কারণে পাহাড়টি ধসে পড়ে। সেখান থেকেই এলিফ্যান্ট ফলসটি 3টি ভাগে বিভক্ত হয়ে যায়। এখন 3টি ধাপে এই ফলসটি প্রবাহমান। আমরা দ্বিতীয় ধাপের একটি সিঁড়ি, একটি ব্রিজ, ছোট্ট ব্রিজ, সেই ব্রিজ আছে। এই যেখানে হচ্ছে আরেকটি ধাপ, একটি সময় একই ধাপের অন্তর্গত ছিল, বর্তমানে এটি 3টি ধাপে বেড়ায়। এই হচ্ছে নিচের ধাপ। এখানকার রাস্তাটা একটু ঝুঁকিপূর্ণ, সময় এখান থেকে পানি ধরে, কি হোক কিংবা না হোক, জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ। নামার সময় খুব সাবধানে নামতে হবে। সুন্দর করে শান বাঁধানো তাটাকে ঢালাই করে চমৎকার একটি লুক দিয়েছেন। এটি হচ্ছে এলিফ্যান্ট ফলসের 3য় এবং শেষ ধাপ। চমৎকার সাধারণ চিনন্দন দৃশ্য আছে এখানেই। সে একটি ছোট নালার মতো, সেটিও ধর্ণধারার মতো করে হয়ে যাচ্ছে, খুব সুন্দর। হচ্ছে এলিফ্যান্ট ফলসের শেষ স্তর। পিছনে কিছু সিঁড়ি করে দেওয়া, এখানেও ঘোরা যায়। পিছনে মিউজিয়াম, বাট ওখানে যাওয়া যায় না। ওখানে যেতে হলে পেছনের রাস্তা দিয়ে আলাদাভাবে হয়। যদিও বা এটি এলিফ্যান্ট ফলসের কি সীমানায়, কিন্তু যাওয়ার জন্য থেকে কোনো ওয়ে নেই। এটা আলাদা পথে করে এই 1000 পর্যটক এখানে আসেন, থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন। আমরা এখন এলিফ্যান্ট ফলসের একেবারে শেষ ধাপ, 2য় ধাপে আছি। এটা হচ্ছে এয়ারফোর্সের মিউজিয়াম, একেবারে পাশে, দুটোই লাগোয়া, কিন্তু মাঝখানে কোনো যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়নি। এই যে এখানে ব্লক করে দেওয়া আছে। এলিফ্যান্ট ফলসটি আলাদা, এয়ারফোর্সের মিউজিয়ামটি সম্পূর্ণ আলাদা। বিশাল পাথরের পাহাড়। মেঘালয় রাজ্যটি পাহাড়ে অবস্থিত। রাজ্য প্রায় 3000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়ের উপরে অবস্থিত, আর সমস্ত পাহাড়গুলো পাথুরে পাহাড়। আজ আমরা সেই এলিফ্যান্ট ফলসেই এসেছি। অনেকটা আমাদের বাংলাদেশের খৈয়াছড়া ঝর্ণার মতো। এখানে পানি এসে নামা যায়, বাট নামা নিষিদ্ধ, গোসল করা নিষিদ্ধ। তারপরে অনেকে নামেন। নিজান 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 মিজানুর রহমান ভবগুরি সবসময় আমাদের দেশের পর্যটনের পর্যটন, মানবাধিকার, অবহেলিত মানুষের জীবনযাত্রা এবং ঐতিহাসিক স্থান এবং নিদর্শনসমূহ নিয়ে কাজ করে থাকে। আপনারা আমাদের এই মিজানুর রহমান ভবগুরে চ্যানেলের মাধ্যমে যদি কোনো তথ্যকে তুলে ধরতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই তথ্যগুলো এই ভিডিও আকারে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, মিজানুর রহমান ভবগুরে কন্টেন্টের পাশাপাশি একটি ট্রাভেল টিম রয়েছে, যেটির নাম হচ্ছে ভবগুরে যাযাবর। তারাও দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় ভবঘুরে এবং ভ্রমণপ্রিয় ব্যক্তিদেরকে নিয়ে ট্যুর করে থাকেন। আপনারাও যদি আমাদের সেই ট্যুরের সঙ্গে যেতে চান, আমরা নিয়মিতই ট্যুরগুলো পরিচালনা করি। আপনারা যেতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে সেই ট্যুরগুলোর সঙ্গে যোগদান করতে পারেন। মিজানুর রহমান ভবঘুরে যাযাবরের নাম্বার হচ্ছে 018420744330। এছাড়া আপনারা যদি একাকী কোথাও যেতে চান, যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য নিয়ে আপনারা ওই ট্যুরকে আনন্দময় করে গড়ে তুলতে পারবেন। আলহামদুলিল্লাহ, ঝর্ণা কেমন দেখতেছে?
আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এটা আসলে না দেখলে বোঝা অনুমান যায় না। করা যায় না এখানে না আসলে। আর এর জন্যে আল্লাহ বলছে সফর করো, আমার সৃষ্টি দেখো। ঠিক ধন্যবাদ। আছে, ধন্যবাদ। আপনার কেমন লাগলো ভাইয়া? অনেক সুন্দর, বাট সিঁড়ি বাঁধতে কষ্ট নাকি। মিজানুর রহমান ভবগুরু চ্যানেলের মাধ্যমে প্রচারিত সকল ভিডিওগুলো এই তথ্য সরবরাহের জন্যই করা হয়ে থাকে। যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোনো রকম কোনো তথ্য পেয়ে থাকেন, আপনাদের কোনো কাজে লাগে, তাহলে আমাদের সকল পরিশ্রমগুলো সার্থক হবে বলে আমরা মনে করি। আমাদের মিজানুর রহমান ভবগুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। বেল বাটন আইকনটিকে অন করে দেওয়ার জন্য বলবো, কারণ বেল বাটন আইকনটি অন করলেই কেবল আপনি আপনার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখে আমাদেরকে মতামত দিবেন যে কোনো বিষয়ে। আমরা আপনাদের মতামতগুলোকে সাদরে গ্রহণ করব। দেশকে ভালোবাসুন, দেশকে জানার জন্য ভ্রমণ করুন। আপনারা যখন ভ্রমণে যাবেন, যত্রতত্র পলিথিন কিংবা প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলবেন না, ময়লা আবর্জনা নিজ সংগ্রহে রাখুন। প্রয়োজনে আপনার উচ্ছিষ্ট ময়লাগুলো একটি নির্দিষ্ট ব্যাগে রেখে নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে এনে ফেলে রাখুন। যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, পরিবেশকে সুরক্ষিত রাখুন। আপনি ভালো থাকুন, আপনার আগামী প্রজন্মকে ভালো রাখুন। আমাদের শিলং ট্যুরের এবারের পর্ব মেঘালয় রাজ্যের সবচাইতে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট চেরাপুঞ্জি ইকো পার্ক, নাওকালিকাই ফলস, সেভেন সিস্টার্স ফলস। এছাড়া আমাদের যাত্রাপথে অন্যান্য যে সকল নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ঝর্ণাধারা এবং অন্যান্য স্পট রয়েছে, আমরা সেখানেও দেখে দেখে যাব। আপনাদেরকেও সেই স্পটগুলো আমরা দেখিয়ে নিয়ে যাব। যাওয়ার আগে দেশে এবং বিদেশে বিশ্বের যেই প্রান্তে যেখানে আছেন না কেন, আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন। আমাদের মিজানুর রহমান ভবগুরুর পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের মিজানুর রহমান ভবগুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, ভবগুরু যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। আপনারা চাইলে এই টিমের মাধ্যমে অল্প খরচে স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক ভ্রমণ করে আসতে পারেন সারা বিশ্বব্যাপী। তাদের নাম্বার আমি দিয়ে দিব, যোগাযোগ করবেন যদি আপনারা ভ্রমণে যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন। আজ আমরা সকাল ঠিক 8টায় আমাদের ব্রেকফাস্ট শেষ করে শহরের পুলিশ বাজার চত্বর থেকে যাত্রা আরম্ভ করলাম। এক এক করে যতগুলো স্পট আছে আমরা দেখে যাব। ওয়েদার বেশ মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তবু আমরা সেই বৃষ্টি ভেজা অবস্থাতেই রওনা দিয়েছি আমাদের আজকের সাইট সিনগুলো সম্পন্ন করার জন্য। এই পথে প্রায় 35 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদেরকে যেতে হবে প্রত্যেকটি গন্তব্যে। এই রাস্তাটুকু পার হওয়ার সময় আমরা অজস্র পাহাড় ঝর্ণা দ্বারা দেখতে পাচ্ছি। আসলে শিলং হচ্ছে ঝর্ণার রাজ্য, যেহেতু পাহাড়ি অঞ্চল, বৃষ্টি হলেই এখানে ঝর্ণা বয়ে পড়ে। প্রথমে আমরা একটি ঝর্ণাধারা পার্ক, সেই পার্কে যাচ্ছি। এই আকাশে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রকম মেঘ এবং সঙ্গে বৃষ্টি, যার কারণে আমরা এই পার্কের নিচের দিকে একটি ঝর্ণা আছে, সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারবো না, কারণ এই সিঁড়িগুলো ডিঙিয়ে যাওয়াটা খুব রিস্কের কাজ হবে। সে কারণে আমরা সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপর থেকে যতটুকু সম্ভব দেখে নিলাম। যদি বৃষ্টি না থাকতো আমরা সেখান অবধি যেতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম সেখানকার প্রাকৃতিক পরিবেশটুকু। ইনশাল্লাহ কোনো এক সময় আবার যখন আসবো, স্বাভাবিক পরিবেশে আমরা সেখানে যাব।
সেই অজস্র পাহাড়ের সারি, সেই পাহাড়ের গায়ে মেঘ আশ্রে পড়ছে, বৃষ্টি পড়ছে, মেঘও আশ্রে পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি থামছে, কিন্তু মেঘে ছেয়ে যাচ্ছে পুরো পাহাড়টুকু। এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি বহর। মাঝে মাঝে চলতি পথে এতই পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা বাহিরের কিছু দেখতে পাচ্ছি না। ঘন কুয়াশার মতো মেঘগুলো এবং আমাদের গাড়ির গ্লাস পর্যন্ত বৃষ্টিতে ঝাপসা হয়ে আসতেছে। আমরা ছবি বাহিরের দৃশ্য স্পষ্টভাবে তুলতে পারছি না, তবু যতটুকু সম্ভব তুলে নিচ্ছি। যতই সামনে এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এই মেঘালয় রাজ্যের প্রতিটি স্তরের। ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছি, অপার দৃষ্টিতে উপভোগ করছি এই মেঘালয় রাজ্যের সৌন্দর্য। সত্যি মেঘালয় মেঘের রানী, মেঘের রানী, তাই সর্বদাই মেঘাচ্ছন্ন এই রাজ্যের আকাশ। আমাদের আজকের এই মুহূর্তের অবস্থান চেরাপুঞ্জি ইকো পার্ক। এই ইকো পার্কে আজকে এত পরিমাণ বৃষ্টি এবং মেঘ, একটু পরপরই পুরো অন্ধকারে আকাশ ঢেকে যায়, আশপাশের সমস্ত এলাকা অঞ্চল ঢেকে যায়। আমরা 2 মিনিট আগে হঠাৎ করে দেখলাম এখানে পুরো পরিষ্কার, তো এখন দেখলাম এই যে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে গভীর রাত, পুরো আকাশ এখন বৃষ্টিটা কমে গেছে। এখন এই মুহূর্তে মেঘ আছে, এগুলো হচ্ছে সব মেঘ। নিচে নেমে ভিডিওগুলো করতে পারতাম, যদি নিচে নামা যেত, ভিডিও করা যেত, তাহলে খুব সুন্দর ভিউ আসতো, আপনাদেরকে দেখাতে পারতাম। অসাধারণ এই যে মেঘগুলো বেশি হচ্ছে দেখছি। আমাদের এখানে একটা ছাউনি আছে, সেই ছাউনির উপরে আমরা দাঁড়িয়ে আছি, মেঘগুলো বেশি যাচ্ছে। এই ইকো পার্ক শিলং সিটি থেকে প্রায় 35 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় নেই আসার জন্য, অল্প 1 ঘন্টার মধ্যে আসা যায়। পথিমধ্যে আমরা ছোট বড় অসংখ্য ঝর্ণা, যখনই রাস্তার উপরে কোনো ঝর্ণা দেখি তখনই আমরা দাঁড়িয়ে পড়ি, উপভোগ করি সেই ঝর্ণার সৌন্দর্য। এভাবে বেশ কয়েকটি ঝর্ণা আমরা দেখলাম। শুধু আমরাই নই, যত পর্যটক এখানে আসে প্রত্যেকটি স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঝর্ণার রূপ উপভোগ করে যায়। চেরাপুঞ্জি মেঘালয় এই অঞ্চলটুকুন ভিজিট করার সবচেয়ে উত্তম সময় জুন মাসের আগে এবং অগাস্টের পর থেকে, যখন বৃষ্টির পানি থাকে, অল্প বৃষ্টি থাকে ঠিক ওই সময়টুকু। যখন জুন এবং জুলাইয়ের মাঝখানে যে সময়টাতে প্রচণ্ড রকম বৃষ্টি হয়, তখন ঝর্ণাগুলো তার রূপ ফিরে পায়, কিন্তু মেঘের কারণে অধিকাংশ সময় এই ঝর্ণাগুলো দেখা যায় না, যার কারণে তখনকার প্রকৃত মূল আনন্দটুকুন ওই সময় উপভোগ করতে না পারার কারণে অনেকের মনে আফসোস থেকে যায়। আমরাও আজকের যে পরিবেশ, যেই লক্ষণ মনে হচ্ছে না আমরা দেখতে পারবো, তবুও পার্টলি এগিয়ে যাচ্ছি দর্শনীয় স্থান। আমরা এখন রয়েছি মেঘালয় চেরাপুঞ্জি ইকো পার্কে। অসাধারণ এক ইকো পার্ক এই মেঘালয়ে। বৃষ্টির কারণে আমাদের সেই ইকো পার্ক দর্শনটা অনেকটাই স্তীমিত হয়ে আছে। আমরা এক জায়গায় উপরে দাঁড়িয়ে আছি টিকিট কেটে। আমাদের হয়তো টিকিটের পয়সা আজকে উসুল নাও হতে পারে, তবুও দেখি কতটুকুন কি হয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘগুলো আমাদেরকে ছেয়ে যাচ্ছে, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। এখানে আরও অসংখ্য পর্যটক যারা আমাদের মতো করে এখানে আসছেন, দূরে তাকালে কিছু দেখা যায় না, মেঘ আর মেঘ। এই সেই মেঘের রাজ্য মেঘালয়, হাজার হাজার ছোটো বড় ঝর্ণা এই মেঘালয় থেকে উৎপত্তি। যখন এখানে মেঘের পরিমাণ বাড়ে এবং বৃষ্টির তীব্রতা বেড়ে যায়, তখন বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট পূর্বাঞ্চল এই অঞ্চলে বন্যা দেখা যায়। ওভারফ্লোর কারণে তখন এখানে বন্যা হয়। আমরা এখন সেই মেঘের রাজ্যে যাচ্ছি। তাহলে মিজানুর রহমান ভবন। এখন আমরা পৌঁছে গেলাম নাওকালিকাই ফলস, যেটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। সেই প্রপাতে আমরা পৌঁছে গেছি। আমাদের উদ্দেশ্য সেই জলপ্রপাতের ঝর্ণা দ্বারা দেখা। যেহেতু
প্রচণ্ড রকম মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশে। আমাদের সামনে যা কিছু আছে স্পষ্ট আমরা কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ঝর্ণার পানির শব্দটুকু আমাদের কানে ভেসে আসছে, কিন্তু ঝর্ণার গতিধারা আমরা দেখতে পাচ্ছি না, জল গড়াচ্ছে সেটা আমরা দেখার সুযোগ পাচ্ছি না এখন পর্যন্ত। আমরা অপেক্ষায় আছি কখন এই মেঘ উড়ে চলে যাবে, তখন আমরা দেখতে পাবো মূল ঝর্ণাধারা। সেই অপেক্ষায় সবাই একটি নির্দিষ্ট স্থানে, যেখানে একটি ছাউনি আছে, ছাদ আছে, খোলা ছাদ, সেই ছাদের নিচে সবাই অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণাকে দেখার জন্য। জানি না আমাদের ইচ্ছা আজকে কতটুকু পূর্ণ হয়, তবু আমরা আশা ছাড়ছি না। দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম আজকে এই ঝর্ণা দেখার জন্য। আজকের যে ওয়েদার, মনে হচ্ছে না আজকে আমরা এই ঝর্ণা দেখতে পারবো। পরিশেষে ব্যথিত হৃদয় নিয়ে ফিরে যেতে হচ্ছে আমাদেরকে এই ঝর্ণা দ্বারা থেকে। অর্থাৎ আজকে আমরা নাউকালিকাই ফলস, সেভেন সিস্টার ফলস সহ অন্যান্য যতগুলো স্পটে আসলাম, যেটা ঝর্ণা এবং মেঘের সাথে সম্পৃক্ত, সেগুলো দেখতে আমরা পুরোপুরি বলা যায় সফল হতে পারি। আফসোস থেকে গেল। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন আমরা আবার এসে দেখে যাব এই কাঙ্ক্ষিত স্পটগুলো। এই দিকে হচ্ছে ঝর্ণাটা, খুব সুন্দর করে রেলিং দেওয়া, হাঁটার ওয়াকওয়ে তৈরি করে দেওয়া আছে। আমাদের মিজানুর রহমানের অনুকূলে বরাবর চেষ্টা করি আপনাদেরকে পর্যটন, ইতিহাস, ঐতিহ্য এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি আমাদের সেই প্রচেষ্টা প্রয়াস আপনাদের ভালো লাগে, তাহলে আমরা সার্থকতা খুঁজে পাবো। আশা করব আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো। যে কোনো পরামর্শ সহ আপনাদের সুচিন্তিত মতামত আশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।